আপনাদের সঙ্গে কথা বলতেছি, তাই হয়তোবা কথাবার্তায় অনেক ভুলভ্রান্তি হতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমরা ২-১ মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। কেননা আমাদের কিছু মেম্বার এখনো জয়েন হচ্ছে। মেম্বার আমাদের গ্রুপের মেম্বার একটু অ্যাক্টিভ কম, তো এই কারণে হচ্ছে মানে ক্লাস দেওয়া হচ্ছে মনে করেন 10টায়, দেখা যাচ্ছে 10টা 11, 12 বা 15, 16 এরকম বাইজে যায়। তো কেউ ধৈর্য হারাবেন না। আসলে ফ্রিল্যান্সিং জগৎটাই হচ্ছে ধৈর্যের জগৎ। এখানে ধৈর্য ধরতে হবে আর ইচ্ছা শক্তি থাকতে হবে। তো আমি ১ মিনিটের মধ্যে শুরু করতেছি, আপনারা একটু অপেক্ষা করুন। তো একটু জানাবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। স্বাধীন ভাই, আমার স্ক্রিন কি দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই কোর্সটা শুরুতেই ২ ভাগ করা করা হয়েছে। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং। তো আমাদের সম্মানিত ২ জন মেন্টর আছে, স্বাধীন ভাই এবং অমিত ভাই। অমিত ভাই ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা দেখবে এবং স্বাধীন ভাই হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং এর সেক্টরটা দেখবে। তো ইনস্ট্যান্ট আর্নিং এর বিষয়টা এর আগে ক্লাস নেওয়া হয়েছে, হয়তোবা সবাই ভালোভাবে বুঝেন নাই। এই কারণে আপনাদের জন্য আরেকটা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো ক্লাসের শুরুতে আমরা ক্লাস ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো। ক্লাস ইন্ট্রোডাকশন হচ্ছে ক্লাস পরিচিতি। তো আমরা এখানে সবাই একটা উদ্দেশ্যে আসছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা অনলাইন থেকে কিছু আর্নিং করব, কিছু আয় করব। অনলাইনে কিছু একটা করব, সেখান থেকে আয় করব। তো অনলাইনে যে আমরা আর্নিং করব, আয় করব, এর জন্য আমাদের তো কিছু না কিছু করতে হবে অনলাইনে। কে বা আমাদের অনলাইনে কাজ দিবে? আর অনলাইনে যে কাজটা করব, সেটা কি করব, আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। তো আজকের ক্লাসে এই জিনিসগুলাই দেখানো হবে। আজকের ক্লাসে যে যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি এখন বলতেছি। আজকের ক্লাসে থাকবে, সর্বপ্রথম থাকবে হচ্ছে সার্ভে কি। সার্ভে কি, আমরা যে অনলাইনে যে কাজটা করব, যে কাজটা করে ইনকাম করব, সেই কাজটাই হচ্ছে সার্ভে। তো সার্ভে জিনিসটা কি, এটা আজকে দেখানো হবে। দেন সার্ভে কিভাবে করা হয়, এটা দেখানো হবে। সার্ভে কেন করা হয়, অনলাইনে যে কাজটা হবে, যেই আমাদের কাজটা দিক, আমরা কাজটা করব, এবার এই কাজটা কেন করা হয় এটা আমাদের আগে জানতে হবে, তারপর না আমরা কাজটা করতে পারবো। তারপর দেখানো হবে সার্ভের মাধ্যমে কিভাবে আমরা ইনকাম করব। সার্ভে কাজ করতে কি কি লাগবে আমাদের, এবং কিভাবে আমরা কাজটি শুরু করতে পারবো। তো আমরা এই ৬টা সেকশনে ক্লাসটা ভাগ করেছি। আমরা আস্তে আস্তে সব দেখব। সর্বপ্রথম আসি সার্ভে কি। সার্ভে, আমরা যে সার্ভে কাজটা করব, সবাই আমরা কম বেশি আগের ক্লাসে নাম শুনেছি যে সার্ভের কাজ করবে। এই সার্ভে জিনিসটা কি, এইটা আমাদের জানতে হবে। এখন আমরা একটা কাজ করতে যাব, ওই কাজটা কি, কিভাবে করতে হবে, এইগুলাই যদি আমরা না জানি, তাহলে আমরা কাজটা করব কেমনে। এই জন্য সর্বপ্রথম আমরা জানবো সার্ভে কি। সার্ভে হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষের মতামত নেওয়া হয়, অভ্যাস ও আচরণ জানা হয়, চাহিদা ও তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। মতামত নেওয়া হয় কেমন, ধরেন আমি একটা সার্ভিস প্রোভাইড করছি কোনো এলাকায় বা কোনো একটা গ্রামে। এখন আমার ওই সার্ভিসটা লোকজন কেমন উপভোগ করতেছে, সার্ভিসটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, এটা তো আমাকে জানতে হবে। আমার সার্ভিসে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, কিভাবে আমার সার্ভিসটা আরো উন্নত করতে হবে, কিভাবে করলে গ্রামের লোকজন বা ওই এলাকার লোকজন সুবিধা পাবে। তো এইটা হচ্ছে আমি গ্রামের লোকজনের কাছে জানবো। এইটা হচ্ছে মতামত নেওয়া হয়। দ্বিতীয়ত, অভ্যাস ও আচরণ জানা হয়। আমি ধরেন
কোনো একটা এলাকায় আছি, ওই এলাকার লোকজনের অভ্যাস এবং আচরণ সম্পর্কে আমাদের জানতে হবে। কেন জানতে হবে? ওই এলাকার লোকজন কি কি পছন্দ করে, কি কি অপছন্দ করে, তারা কোন কাজগুলো বেশি করে, কোনগুলা কম করে, কোন কাজগুলো এড়িয়ে চলে, বা দিনের বেলা কোন কাজগুলো করে, বিকেল বেলা সন্ধ্যাবেলা কোন কাজগুলো করে, এগুলা জানতে হবে আমাকে। এটা আমার জানার প্রয়োজন আছে, এই জন্য অভ্যাস ও আচরণ সম্পর্কে জানবো। এইটাই হচ্ছে দ্বিতীয় বিষয়টা। আর তৃতীয় বিষয়টা, চাহিদা ও তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। ধরেন আপনি, তো আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আমরা সার্ভেটা সাধারণত করা হয় প্রশ্ন উত্তর বা ফর্ম পূরণের মাধ্যমে। এই কথাটা সবাই মনে রাখবেন, সার্ভে সাধারণত করা হয় প্রশ্ন উত্তর ও ফর্ম পূরণের মাধ্যমে। এখন আমরা আসি সার্ভে কিভাবে করা হয়। সার্ভের বিষয়টা, সার্ভের কাজটা যে করবো, সার্ভেটা কিভাবে করা হয়, কেমনে হয়, কে আমাকে, যারা আমাদেরকে কাজ দিবে তারা কিভাবে দিবে, আর আমরা কিভাবে কাজটা জমা দিব। সার্ভে সার্ভে হচ্ছে করা হয় মূলত অনলাইনে করা হয়, তারপর মুখোমুখি সাক্ষাৎকারে করা হয়, টেলিফোন বা ইমেলে করা হয়, লিখিত প্রশ্নপত্রে করা হয়। এখন অনলাইনে কিভাবে করা হয়, ধরেন আমার একটা কোনো বিষয় জানা দরকার, আমি ওই বিষয়ের উপর 10টা বা 15টা প্রশ্ন রেডি করলাম। মানুষকে আমি এই প্রশ্নগুলো জিজ্ঞেস করব, জিজ্ঞেস করার পর তাদের কাছে তাদের মতামতটা নিব, তাদের উত্তরটা নিব। তো এরকম আমি 10-15টা প্রশ্ন রেডি করলাম। এই প্রশ্নটা ধরেন ফেসবুকে দিলাম, অথবা গুগল ডক্স করে সেটা আমি তাদের লিঙ্ক দিলাম, যে তারা আমাকে তাদের উত্তরগুলো আমার কাছে সাবমিট করবে। তখন আমি বুঝতে পারবো তাদের আসলে মতামতটা কি, তাদের উত্তরগুলো কেমন। দ্বিতীয়ত, মুখোমুখি সাক্ষাৎকার। মুখোমুখি সাক্ষাৎকারটা কি? ধরেন আমি শুরুতেই বলছি যে কোনো একটা এলাকার মানুষজন সম্পর্কে আমার জানার প্রয়োজন আছে। তো এখন আমি মুখোমুখি সাক্ষাৎকারটা কিভাবে নিব? তাদের বাসায় বাসায় যাব, বা এলাকায় একটা বৈঠক করব, বৈঠক করে তাদের কাছে সরাসরি মুখোমুখি সাক্ষাৎকারটা নিব। এইটা উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের এলাকায় বা গ্রামগঞ্জে দেখা যায় অনেক ধরনের আহ, আপনার সরকারি জরিপ হয়। সরকারি জরিপ বলতে কেমন, 10 বছর পর পর দেখা যাচ্ছে আদমশুমারি হয়। এইটাও একটা সার্ভে। আদমশুমারি কেন হয়? কারণ বাংলাদেশ সরকার জানতে চায় যে আমার দেশে এখন জনসংখ্যা কত কত আছে, আগে কত ছিল, এখন কত আছে, এটা জানার জন্য একটা জরিপ করে। এই জরিপটাই হচ্ছে মূলত সার্ভে। আমি চাইলে টেলিফোন বা ইমেলে তাদেরকে জানতে পারি, আমি তাদের কাছে মেইল করতে পারি বা ফোন দিতে পারি, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি এই জিনিসটা কেন করতেছেন, এটা কেন করতেছেন না, এটা কি আপনার পছন্দ কিনা, এটা কতটুকু পছন্দ করেন। এই বিষয়গুলা ফোন দিয়ে আমি জানবো। এটা হচ্ছে টেলিফোন বা ইমেলের মাধ্যমে জানা। লিখিত প্রশ্নপত্রে, লিখিত প্রশ্নপত্র বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় স্কুল, কলেজ, ভার্সিটি, এইসব জায়গায়। কারণ দেখা যাচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য জানার প্রয়োজন। এখন শিক্ষার্থী একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে 500, 700, 1000 শিক্ষার্থী আছে। এখন তারা তো সবার কাছে পার্সোনালি একা একা যা তথ্য সংগ্রহ করবে না, এতে তাদের অনেক সময় যাবে। তখন তারা কি করে, একটা লিখিত প্রশ্নপত্র তৈরি করে, এক প্রশ্ন দেয়, প্রশ্নের পরে তাদের ওইখানে নিচে অপশন দেওয়া থাকে। এখন প্রত্যেকজন শিক্ষার্থীর কাছে একটা করে প্রশ্ন দিল, শিক্ষার্থীরা তাদের হচ্ছে উত্তরগুলা জানাই দিল। এইটা হচ্ছে লিখিত প্রশ্নপত্রের বিষয়। এখন আমরা আসি সার্ভেটা কেন করা হয়। সার্ভে যে করবে, কোনো যে কেউ সার্ভেটা করুক, তার তো একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য ছাড়া তো কেউ কোনো কাজ করে না। তাদের উদ্দেশ্যটাই হচ্ছে সার্ভেটা কেন করা হয়। তো প্রথমত, আমি পরের স্লাইডে আসি একটু। সার্ভে সাধারণত করা হয়, সার্ভে প্রথমত করা হয় জনমত জানার জন্য। জনমত বিষয়টা কি? জনগণের মতামত জানার জন্য সার্ভে করা হয়। তাদের অভিব্যক্তিটা কি, তাদের মতামতটা কি, এটা জানার জন্য সার্ভে করা হয়। দ্বিতীয়ত করা হয় ব্যবসার বাজার গবেষণার জন্য। ব্যবসার বাজার কেমন গবেষণার জন্য? ধরেন আমি একটা কোথাও একটা কোম্পানি খুলবো, যে কোনো কোম্পানি আমি খুলতে পারি, হতে পারে চকলেট কোম্পানি, হতে পারে আইসক্রিম কোম্পানি, হতে পারে জুতা কোম্পানি, হতে পারে পোশাক কারখানা।
এখন আমি যে কোম্পানিটা খুলবো, তো ওই এলাকায় আমার কোম্পানিটা চলবে কিনা, ওই এলাকার লোকজন এই জিনিসগুলো পছন্দ করে কিনা। ধরেন আমি একটা চকলেট কোম্পানি খুলবো, আমাকে জানতে হবে যে ওই এলাকার লোকজন কোন ধরনের চকলেট পছন্দ করে, বা তারা চকলেট পছন্দ করে কিনা, তাদের কিভাবে চকলেট প্রোভাইড করলে তারা খুশি হবে, এই জিনিসগুলো আমার জানতে হবে। তো এটা আমি কিভাবে জানবো? এটা তো আমি সবার কাছে জন জন যে জানতে পারবো না। এর জন্য আমাকে কি করতে হবে? একটা সার্ভে করতে হবে। এই সার্ভের মাধ্যমে আমি তাদের কাছে জানবো। তৃতীয়ত, শিক্ষামূলক ও সামাজিক গবেষণার জন্য সার্ভে করা হয়। সামাজিক ও শিক্ষামূলক গবেষণা কেমন হতে পারে? ওই যে একটু আগে বললাম যে স্কুল, কলেজ, ভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠান বা যে কোনো সরকারি সংস্থা, তারা শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য চায়। এই জিনিসগুলো জানার জন্য এটা হচ্ছে শিক্ষামূলক ও সামাজিক গবেষণা। এখন এই যে তিনটা বিষয় আছে, সার্ভে কেন করা হয়, এই তিনটারে আমরা একটা করে উদাহরণ দেখব। তো উদাহরণ হিসেবে প্রথম উদাহরণটা হচ্ছে জনমত জানার জন্য। জনমত জানার জন্য কি, আমি শুরুতেই বলেছিলাম যে আমি একটা সার্ভিস প্রোভাইড করতেছি, আমার সার্ভিসটা হচ্ছে কতটুক ভালো কতটুক মন্দ, সাধারণ জনগণ কতটুক পছন্দ করতেছে অপছন্দ করতেছে, এটা আমার জানা জরুরি। এই জন্য আমি জনগণের কাছে মতামত নিব। তো এই ধরনের সার্ভেটা কেমন হতে পারে, এটা আমরা এখন দেখব। যেমন এখানে একটা উদাহরণ আমি দিছি, মোবাইল ফোন সেবার মান যাচাই করার জন্য সার্ভে ফর্ম। তো এখানে প্রশ্নগুলা কেমন হতে পারে, প্রশ্নগুলা দেখাই। তো এখানে প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে, আপনি প্রথম প্রশ্ন দেওয়া আছে, আপনি কোন মোবাইল অপারেটরের সেবা ব্যবহার করছেন? এটা বাংলাদেশের একটা সার্ভে আমি দেখাচ্ছি। আপনি কোন মোবাইল অপারেটরের সেবা গ্রহণ করছেন? গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক নাকি অন্যান্য? তো এখানে আপনি যদি একটা ব্যবহার করেন, ধরেন গ্রামীণ ব্যবহার করেন, তাহলে আপনি গ্রামীণে টিক দিবেন। বা দুইটা যদি ব্যবহার করেন, তাহলে আপনি দুইটাতেও টিক দিতে পারবেন। যেমন গ্রামীণ অথবা রবি, যে কোনো একটা, অথবা দুইটা তিনটা থাকলে তিনটাতে আপনি টিক দিবেন। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আছে, এই সার্ভেটা কে করতেছে? সার্ভেটা করতেছে হচ্ছে একটা মোবাইল কোম্পানি। তারপর পরের প্রশ্ন দেওয়া আছে, আপনি কত বছর ধরে এই অপারেটরের সেবা ব্যবহার করছেন? ধরেন আপনি গ্রামীণ ফোন সিম ব্যবহার করেন, এটা আপনি কত বছর ধরে ব্যবহার করছেন? 1 বছরের নিচে, নাকি 1 থেকে 3 বছর, 3 থেকে 5 বছর, অথবা 5 বছরের বেশিও হতে পারে। দেন 3 নম্বর প্রশ্ন আছে, কল সেবার মান কেমন? আপনি যে সিম কোম্পানির সিম ব্যবহার করতেছেন, সেটার কল সেবার মান কেমন? খুব ভালো, ভালো, মাঝারি, খারাপ, খুব খারাপ। মানে আপনার এখানে আপনার মতামতটা জানা হচ্ছে যে আপনি গ্রামীণ ফোন যে সিমটা ব্যবহার করতেছেন, এটাতে আপনি কতটুকু সন্তুষ্ট। এটা জানার জন্যই কোম্পানিরা সার্ভে করে। তারপর দেওয়া আছে, ইন্টারনেট স্পিড কেমন পান সাধারণত? খুব দ্রুত পান, ভালো, মাঝারি, ধীর, প্রায়ই সমস্যা হয়। দেখা যাচ্ছে আপনি একটা সিম ব্যবহার করতেছেন, আপনি ইন্টারনেট ব্যবহার করতেছেন, ফোনে কথা বলতেছেন সমস্যা নাই, এসএমএস করতেছেন সমস্যা নাই, ইন্টারনেট ব্যবহার করতে গেলে আর সার্ভিস পাচ্ছেন না, খুব স্লো, একদম চলতেছে না। তো অবশ্যই নেটওয়ার্কটা খারাপ। এই প্রশ্নটা এখানে ওরা উঠাইতেছে যে আমরা যে সিমটা আমরা সার্ভিস দিচ্ছি, আমাদের সার্ভিসটার ইন্টারনেট স্পিড কেমন, খুব বেশি নাকি কম, এটা আমাদের জানতে হবে। এই জানার জন্য আপনাদের এই প্রশ্নটা দিছে। তারপর দেওয়া হচ্ছে, গ্রাহক সেবার মান সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আহ, যে আপনি যে অপারেটরটা ব্যবহার করতেছেন, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, যেটাই ব্যবহার করেন, তার হচ্ছে গ্রাহক সেবার মান সম্পর্কে আপনার মূল্যায়ন কেমন? খুব সন্তুষ্ট, সন্তুষ্ট, মোটামুটি, নাকি অসন্তুষ্ট, খুব অসন্তুষ্ট। তারা যে ধরেন আপনি সিম একটা ব্যবহার করতেছেন, ওইখানে কিছু সমস্যা হইলো, তো এই সমস্যাটা সমাধান করার জন্য অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে। কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কতটুকু রেসপন্স পাচ্ছেন, বা তারা রেসপন্স করতেছে কিনা, এইটা হচ্ছে গ্রাহক সেবার মান সম্পর্কে আপনার যেটা মতামত আপনি জানাই দিবেন। তারপরে প্রশ্ন আছে, আপনি কি এই অপারেটরকে অন্যদের কাছে সুপারিশ করবেন? আপনি যে এই যে দীর্ঘদিন 1 বছর, 3 বছর, 5 বছর এই একটা সিম ব্যবহার করতেছেন, এই সিমটা আপনি অন্য একজনকে
ব্যবহার করার জন্য সুপারিশ করবেন কিনা, তারা এটা জানতে চায়। তো এখানে আপনার মতামত দিয়ে দিবেন। সর্বশেষ তারা এইভাবে প্রশ্ন করে, আপনার কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে লিখুন। তো আপনার যদি পার্সোনালি কোনো পরামর্শ থাকে বা কোনো সমস্যা থাকে, অভিযোগ থাকে, তাহলে আপনারা এটা জানাইতে পারেন। তো এইটা আমরা দেখলাম, একটা হচ্ছে মোবাইল কোম্পানির সার্ভে। তারা এই সার্ভেটা কেন করছে? তারা যে একটা সেবা দিচ্ছে, এই সেবাটা তাদের কতটুকু উন্নত বা কতটুকু উন্নত না, তাদের এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যাবে, এইটা জানার জন্যই জনগণের কাছে তারা মতামত গ্রহণ করে। এই জিনিসটাই হচ্ছে মূলত সার্ভে। তারপর পরবর্তী আরেকটা উদাহরণে যাই আমরা। পরবর্তী উদাহরণটা হচ্ছে ব্যবসায়িক বাজার গবেষণার জন্য। তো এইটা কেমন হতে পারে? ওই যে আপনাদের বললাম যে, ধরেন আপনি একটা কোম্পানি খুলবেন বা আমি একটা কোম্পানি খুলবো, আমার জানতে হবে যে ওই এলাকায় ওই মানুষগুলো, ওই এলাকার লোকজন আছে, তারা এইটা কতটুকু পছন্দ করবে, তারা এটা গ্রহণ করবে কিনা। তো ধরেন আমি একটা পাবলিক প্লেসে বা কোনো একটা দর্শনীয় স্থানের আশেপাশে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবো। সেটা কেমন হতে পারে? যে কোনো আইসক্রিমের ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, বা ধরেন ফাস্ট ফুড, চকলেট বা শরবত, যে কোনো হতে পারে। এই জিনিসটা ওই এলাকার লোকজন, ওই জায়গায় যে লোকজনগুলো আসছে, তারা কতটুকু গ্রহণ করবে, এটা আমার জানা প্রয়োজন একজন কোম্পানির সিইও হিসাবে। এটা না জানলে আমি ওইখানে যে কোম্পানি দিয়ে বসবো, ধরেন ওই এলাকার লোকজন চকলেট পছন্দই করে না, তা আমি ওইখানে একটা চকলেট কোম্পানি খুলে বসলাম, তখন কি হবে? তারা এই জিনিসটা গ্রহণ করবে না। তারা তো চকলেট পছন্দই করে না, তারা খাবে কি? তখন আমি একটা বিশাল লস খাবো। তো এইটা আমার আমার আগে থেকে জানতে হবে। এই জন্য আমি একটা জরিপ করব, তাদের মতামত জানবো। 1 মিনিট। তো আমরা এই উদাহরণটা দেখি এখন। ফাস্ট ফুড পছন্দ ও খাদ্যাভ্যাস জরিপ ফরম। এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে, আপনি কি ফাস্ট ফুড পছন্দ করেন? ধরেন আমি যে এলাকায় এই সার্ভেটা করব, ওই এলাকার লোকজনের কাছে আমি এই প্রশ্নের ফর্মটা দিলাম। তারা এখন এই প্রশ্নের ফর্মটার উত্তর দিবে। এটা উত্তর দিবে কারা? মানে এলাকার জনগণ। এইখানে আমরা হচ্ছে এলাকার জনগণ, আমরা যারা সবাই আছি সবাই এলাকার জনগণ। আমাদের যে কোনো কোম্পানি, যে কোনো প্রতিষ্ঠান আমাদের কাজ দিবে, আমরা এই কাজটার উত্তর দিব, এই কাজটা জমা দিব তাদের কাছে। তারপর না আমরা ইনকাম করতে পারবো। এই কাজের সিস্টেমটা এরকম। তো এই উদাহরণটা আমরা একটু ভালোভাবে বুঝি। আপনি কি ফাস্ট ফুড পছন্দ করেন? হ্যাঁ কি হ্যাঁ, না, মাঝে মাঝে। আপনি যদি ফাস্ট ফুড নিয়মিত খান, তাহলে আপনি হ্যাঁ দিতে পারেন, বা নিয়মিত খাইলেন না, তা না দিতে পারেন। মাঝে মাঝে হইলে সেটাও দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর দেওয়া আছে, আপনি সপ্তাহে কয়বার ফাস্ট ফুড খান? প্রতিদিন, 2-3 বার, একবার, মাসে 1-2 বার, বা খুব কম। তো এই ধরনের এখানে অনেক প্রশ্ন করা আছে। আপনি সাধারণত কোথা থেকে ফাস্ট ফুড খান? স্থানীয় দোকান নাকি বড় ফাস্ট ফুড চেইন, রাস্তার খাবার, ঘরের তৈরি? তারপর দেওয়া আছে, আপনি কোন ধরনের ফাস্ট ফুড সবচেয়ে বেশি পছন্দ করেন? পরের প্রশ্ন দেওয়া আছে, ফাস্ট ফুড কেন পছন্দ করেন? ফাস্ট ফুড খাওয়ার পর আপনি শারীরিকভাবে কেমন অনুভব করেন? ফাস্ট ফুড স্বাস্থ্যকর বলে আপনি মনে করেন কিনা? এই ধরনের অনেক প্রশ্ন করে তারা। এই প্রশ্নগুলা কেন করা হয়? কারণ তাদের জানা প্রয়োজন যে এই লোকজনগুলা, আমি যে ফাস্ট ফুডে যেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবো, তারা পছন্দ করবে কিনা, তারা এই জিনিসটা গ্রহণ করবে কিনা, এটা জানার জন্য এই প্রশ্নগুলা করা হয়। আমরা এখন পরের উদাহরণটা দেখি। শিক্ষামূলক ও সামাজিক গবেষণার জন্য। এটা কেমন হতে পারে? এখানে উদাহরণ হিসেবে আমি দিয়েছি রক্তদান বিষয়ক জরিপ ফর্ম। এখানে প্রশ্ন করা হয়েছে, আপনি কি রক্তদান করেছেন কখনো? হ্যাঁ অথবা না। এখন দ্বিতীয় প্রশ্ন করেছে, যদি হ্যাঁ, আপনি যদি করে থাকেন, তাহলে আপনি কতবার করেছেন? 1 বার, 2 থেকে 5 বার, 6 থেকে 10 বার? তারপরে প্রশ্ন দেওয়া আছে, সর্বশেষ আপনি কবে রক্তদান করেছেন? আপনি রক্তদানের বিষয়ে কতটুকু সচেতন? আপনি রক্তদান কেন করেন বা করতে চান? অপশন হিসেবে দেওয়া আছে, মানুষের জীবন বাঁচাতে, সামাজিক দায়িত্ব মনে করে, নিজের শরীর ভালো থাকে বলে, অন্যদের দেখে উৎসাহিত পেয়েছি, করি না বা করব না।
এই ধরনের অপশন দেওয়া থাকবে। তো এইগুলারই উত্তর আমাদের করতে হবে এই সার্ভে বিষয়টাতে। তারপরে প্রশ্ন দেওয়া আছে রক্তদান রক্তদানে আপনার ভয় ও দ্বিধা আছে কিনা, আপনি কি মনে করেন রক্তদান শরীরের জন্য ক্ষতিকর, হ্যাঁ অথবা না, আপনি কি নিয়মিত রক্তদানের জন্য আগ্রহী কিনা। এই ধরনের অনেক প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলা করে কারা? বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সরকারি সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান বা যে কোনো এজেন্সি এই প্রশ্নগুলা করে। আর এই প্রশ্নগুলোর উত্তর দিব আমরা সাধারণ জনগণ। তো আমরা এখন পরের বিষয়ে যাই, সার্ভের মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করব। এই যে এতক্ষণ যে সার্ভে নিয়ে কথা বললাম, সার্ভে আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জরিপ। এই জরিপটাতে তারা করবে, জরিপটা কে করবে, তারা কেন আমাদেরকে টাকা দিবে, আমরা কিভাবে ইনকামটা করব, এটা তো আমাদের জানতে হবে। আমি সবাইকে একটু 1 মিনিট বলি, সার্ভের বিষয়টা যতটুকু বললাম এতটুকু আপনারা সবাই বুঝছেন কিনা, তারপর আমি পরের কথায় যাই। হ্যাঁ, ইনশাল্লাহ বুঝতে পারছি আপনার কথাগুলো। সার্ভের আসলে মূল কনসেপ্টটা কি এইটা সবাই বুঝতে পারছেন কিনা এটা একটু জানাবেন। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। এখন বিষয় হচ্ছে সার্ভের মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করব। এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম যে আমি একটা জরিপ করব, এই এলাকাতে যাব, এই প্রশ্নগুলা মানুষজনকে করব। এখন যে সাধারণ যারা জনগণ আছে তারা তো তাদের সময় নষ্ট করে আমাকে ফাও ফাও এই উত্তরগুলা দিবে না, কোনো কারণ ছাড়া তো আমাকে উত্তর দিবে না। আমি যে তাদের কাছে জানবো, তারা যে একটা সময় দেবে, 5 মিনিট হোক, 10 মিনিট হোক বা 15 মিনিট হোক, এই সময়টা দিয়ে যে তারা আমাকে এই প্রশ্নের উত্তরগুলা দিবে, কেন দিবে? তাদের তো কোনো এখানে স্বার্থ নাই। কেন দিবে? এই উত্তরটা হচ্ছে তারা আমাকে এই প্রশ্নের উত্তরগুলা দিবে। ধরেন আমি আমার কোম্পানির জন্য 15টা, 20টা বা 30টা প্রশ্ন রেডি করলাম। এই প্রশ্নগুলার উত্তর যদি একজন সাধারণ মানুষ দেয়, তাহলে আমি বুঝতে পারবো যে ওই লোকটা আমার কোম্পানিকে কতটুকু সাপোর্ট করবে, কতটুকু গ্রহণ করবে, বা আমার কোম্পানি তার জন্য প্রযোজ্য কিনা। তো 30টা প্রশ্নতে আমি রেডি করছি, 30টা প্রশ্নের উত্তর যে সে দিবে, কেন দিবে আমাকে, আমি তাকে তখন বলবো যে আপনি আমাকে এই 30টা প্রশ্নের উত্তর দেন, আমি আপনাকে এর বিনিময়ে কিছু দিব। সেটা টাকা হতে পারে বা কোনো পুরস্কার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সে আমাকে প্রশ্নের উত্তর দিচ্ছে, বিনিময়ে আমি কিছু দিচ্ছি। তো অনলাইন সার্ভের বিষয়টা হচ্ছে এরকম, আমরা প্রশ্নের উত্তর করব যে কোনো কোম্পানিকে, যে কোনো প্রতিষ্ঠানকে, বা বাইরের দেশে বড় বড় বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে বিভিন্ন ধরনের জরিপ করে, তাদের আমরা এই উত্তরগুলো দিব, তারা আমাদের কিছু টাকা দিবে। এই বিষয়টা হচ্ছে আমরা সার্ভের মাধ্যমে ইনকাম করব। অনলাইনে তো আমরা ধরেন আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে বাইরের দেশের সাইট, আমেরিকার সাইট। তো আমেরিকার লোকজন তারা যে জরিপ করতেছে, আমরা তো বাংলাদেশ থেকে এই অনেক কিছু ঝামেলা কইরা তাদের মানে আমাদের সময় নষ্ট করে তাদেরকে তো ফাও উত্তর দিব না। বিনিময়ে তো আমরা কিছু আশা করব। এই কিছু যেটা আশা করব এইটাই হচ্ছে আর্নিং। আমাদের আর্নিংটা হবে এইভাবে। তো আমরা যে আর্নিংটা করব, আর্নিং করার জন্য তো যে কোনো একটা মাধ্যম লাগবে। এই মাধ্যমটা কি হবে? আমেরিকার যারা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় বলেন, সংস্থা বলেন, যে কোনো এজেন্সি বলেন, তারা যে এই জরিপটা করবে, জনগণের মতামত নিবে, জনগণের কাছে উত্তর নিবে, তারা তো বাংলাদেশে আইসা তো আমাদের কাছে এই উত্তরগুলো সরাসরি নিবে না। এটা তো একটা মাধ্যম লাগবে, বা তারা তো আমাদেরকে ফোনও দিবে না বা আমরা ফোন দিব, এরকম কোনো সিস্টেম নাই। এটার হচ্ছে মাধ্যমটা হচ্ছে তারা একটা মার্কেট প্লেস খুলছে, ওই মার্কেট প্লেসে তাদের প্রশ্নগুলো সব রেডি করে মার্কেট প্লেসে পোস্ট করে দিছে। তো আমরা কি করব? ওই মার্কেট প্লেসে প্রবেশ করব, প্রবেশ করার পর ওই প্রশ্নগুলোর উত্তর আমরা সাবমিট করব। আমাদের প্রশ্নের উত্তরগুলো যদি ঠিকঠাক হয়, সঠিক হয়, তাহলে তারা আমাদেরকে এই প্রশ্নের উত্তরের বিনিময়ে তারা আমাদেরকে কিছু পে করবে, অল্প পরিমাণ টাকা পে করবে। তো এই যে মার্কেট প্লেস খুলছে তারা, এই মার্কেট প্লেসের মধ্যে দুইটা সাইট আছে। এই দুইটা সাইটে আমরা আপাতত কাজ করব। প্রথম সাইটটা হচ্ছে www.opinionaids.com, আবার হচ্ছে দ্বিতীয় সাইটটা হচ্ছে www.heycash.com। এই যে দুইটা সাইট আপনাদের দেখাচ্ছি, এই দুইটা সাইটে আমরা কাজ করব।
এই দুইটা সাইটে অসংখ্য কাজ আছে, অসংখ্য। ওইখানে তারা অসংখ্য সার্ভে পোস্ট করে রাখছে। আমরা কি করব, সাইটে আগে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর ওইখানে আমরা যেখানে যারা পোস্ট করে রাখছে ওই পোস্টে আমরা ধরেন একটা সার্ভে পোস্ট করছে, ওই সার্ভেতে আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পর তারা যে প্রশ্নগুলা দিবে ওই প্রশ্নের উত্তরগুলো আমরা দিব। এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে সাবমিট করব। আমাদের প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক হয়, তাদের কাছে গ্রহণযোগ্য হয়, তারা এর বিনিময়ে তারা আমাদেরকে টাকা পে করবে। এখন আমরা আসি কাজ করতে কি কি লাগবে। আমরা যে কাজ করব এই বাংলাদেশে বসে আমেরিকার একটা সাইটে কাজ করব, এই কাজটা করতে হলে আমাদের তো কিছু যন্ত্রাংশ বা যে কোনো কিছু প্রয়োজন হবে। এই জিনিসটা কি কি প্রয়োজন হবে? তো এর জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমত কম্পিউটার বা মোবাইল ফোন। কম্পিউটার বা মোবাইল ফোন যে কোনো একটা হলেই হবে। তো আমাদের হিসেবে কম্পিউটার হলে বেশি ভালো হয়। দ্বিতীয় লাগবে হচ্ছে ইন্টারনেট কানেকশন। তারপরে লাগবে হচ্ছে মোটামুটি ইংরেজি জানতে হবে। আমেরিকার হচ্ছে ভাষা হচ্ছে ইংরেজি। তো আমরা যদি ইংরেজিটা না জানি তাহলে তাদের উত্তরগুলো দিতে আমাদের সমস্যা হবে। কেমন তারা যে প্রশ্নগুলো রেডি করছে, ধরেন 30টা 40টা 50টা 20 25 এরকম আছে, ওই প্রশ্নগুলা সব হবে ইংরেজিতে। তো আমরা তো আমাদের অবশ্যই ইংরেজিটা জানতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, প্রচুর ধৈর্য থাকতে হবে এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। তো শুরুতেই দেখলাম অনেকে ক্লাসে এসে জিজ্ঞেস করে যে ভাই ক্লাস কখন শুরু হবে, এখনো শুরু হচ্ছে কিনা, বা 10টার কথা বলে 10:30 পর্যন্ত গেল কিনা। আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটাই হচ্ছে এমন, দেখা যাচ্ছে কোনো আপনি কোর্স একটা যদি বাংলাদেশের যে কোনো পেইড কোর্সও কিনেন, দেখা যাচ্ছে আপনার ক্লাস টাইম দিছে 10টায়, আপনি ক্লাসে জয়েন হবেন, ঠিক আছে, আপনার ক্লাসে জয়েন হওয়ার পর এই কথা ওই কথা ওই কথা বলতে বলতে দেখা যাচ্ছে আধা ঘন্টা 40 মিনিট পার করবে, তারপর মূল ক্লাসে যাবে। তো এই ধৈর্য থাকতে হবে, শুধু ক্লাসের ক্ষেত্রে না, কাজের ক্ষেত্রেও ধৈর্য থাকতে হবে। তারা যে সার্ভে গুলা পোস্ট করবে, ওই সার্ভেতে দেখা যাবে আপনি 30টার মধ্যে 20টা প্রশ্ন দিচ্ছেন, 20টা প্রশ্ন তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, 21 নাম্বার 22 নাম্বার প্রশ্নটা তাদের কাছে গ্রহণযোগ্য হইলো না। ধরেন 21 নাম্বার প্রশ্নে আপনাকে প্রশ্ন করলো একটা, ধরেন একটা আইসক্রিম কোম্পানি আপনাকে প্রশ্ন করলো, আপনি কি এই ফ্লেভারের আইসক্রিমটা খেতে পছন্দ করেন? আপনি পার্সোনালি পছন্দ করেন না, তখন বললেন কি যে না আমি পছন্দ করি না। এই 20টা প্রশ্নের উত্তর যে আপনি সঠিক দিচ্ছেন, কিন্তু 21 নাম্বারে যা বলছেন যে আমি পছন্দ করি না, তখন ওই কোম্পানি কি করবে, তখন বুঝবে যে এই কাস্টমারটা এটা ইনি হচ্ছে আমার কাস্টমার না, কারণ ইনি আমার কোম্পানির আইসক্রিম পছন্দ করবে না। তখন কি করবে, আপনাদের ওই কাজটা আর দিবে না, তখন ওই কাজের বিনিময়ে আপনাদের আর পে করবে না। কারণ আপনি তো ওনার কাস্টমারই না, তাহলে আপনাকে কেন উনি টাকা, ওই কোম্পানি টাকা দিবে? তারা যে এই সার্ভের মাধ্যমে আমাদের টাকাটা দিবে, তাদের তো স্বার্থ আছে, তারা তো স্বার্থের জন্য এই কাজটা করবে। তাদের স্বার্থটা কি, তাদের কাস্টমার নিতে হবে। তো আপনি যেহেতু ওনার কাস্টমার না, তাহলে আপনাকে টাকা পে করবে না। সিস্টেমটা হচ্ছে এরকম। তো পরে আমরা আসি কিভাবে কাজ শুরু করব। কাজটা আমরা শুরু করব কিভাবে? কাজটা যে আমরা শুরু করব, শুরু করার জন্য আমাদের কি করতে হবে, ওপিনিয়নেটস এবং hackers.com দুইটা সাইট দেখাইছি, এই দুইটা সাইটে অ্যাকাউন্ট করতে হবে। এই দুইটা সাইটে যে আমরা অ্যাকাউন্ট করব, সাইট দুইটা তো হচ্ছে আমেরিকার, এই সাইট দুইটা তো বাংলাদেশের না। বাংলাদেশ থেকে আমরা চাইলেও অ্যাকাউন্ট করতে পারবো না। কাজটা শুরু করার জন্য আমাদের কিছু শর্ত মানতে হবে, কিছু রুলস ফলো করতে হবে, কিছু নিয়মে আগাইতে হবে, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তো এর জন্য সবচেয়ে বড় দুটি শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ইউএসএ থেকে কাজটি করতে হবে, মানে আমেরিকায় আপনাকে থেকে কাজটি করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ইউএসএ নাগরিক হতে হবে। এখন এই যে এই জিনিসগুলো আপনাদের বললাম, এই এতগুলা জিনিস বুঝাইলাম, বুঝানোর পর বললাম যে কাজটা শুরু করার সবচেয়ে বড় দুইটা শর্ত হচ্ছে ইউএসএ থেকে কাজটি করতে হবে এবং ইউএসএ নাগরিক হতে হবে। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে আমি তো ইউএসএ থাকি না, তাহলে কিভাবে করব? এবং আরো একটা প্রশ্ন আসবে, আমি তো ইউএস এর নাগরিক না, তাহলে আমার উপায় কি? এর তো উপায় কি? আমি তো ইউএসএও থাকি না, ইউএস এর নাগরিকও না, তাহলে আমি কাজটা কিভাবে করবো আর কিভাবে আর্নিং করব? তো এরও একটা সমাধান আছে। এর সমাধানটা হচ্ছে কি, সমাধান হচ্ছে ভিপিএস ও আইপি এবং ফেক আইডেন্টিটি। মানে ধরেন আমেরিকার একটা কোম্পানি একটা জরিপ করবে, জরিপের জন্য একটা সার্ভে পোস্ট করে রাখছে,
আপনি যে ওই কাজটা করবেন, ওই কাজটা জমা দিবেন, এই কাজটা জমা দেওয়ার আগে ওই কোম্পানিকে আপনাকে বুঝাইতে হবে যে আমি আমেরিকায় আছি, আমেরিকার কোনো একটা অঞ্চলে আমি বসবাস করতেছি। এবং দ্বিতীয়ত ওই কোম্পানিকে বুঝাইতে হবে যে আপনি আমেরিকার নাগরিক। এর জন্য আপনাদের কি করতে হবে? আপনি যে আমেরিকায় আছেন, এর জন্য কি করতে হবে? আপনাকে এমন কিছু করতে হবে আপনার ফোন বা কম্পিউটারে, যাতে আপনার লোকেশনটা আমেরিকার লোকেশনে শো করে। সেটা যে কোম্পানি দেখুক বা যে কোনো প্রতিষ্ঠানে দেখুক না কেন, তারা দেখবে যে না, এই লোকটা আমেরিকার থেকে আমাদের কাজটা করে দিচ্ছে, এই লোকটা আমেরিকার একজন নাগরিক। তো ভিপিএস আর আইপি এই বিষয়টা হচ্ছে কি, এই বিষয় সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত ক্লাস আসবে। আর যে ফেক আইডেন্টিটি আছে, ফেক আইডেন্টিটি বলতে আপনি হচ্ছে বাংলাদেশের নাগরিক, আপনাকে বাংলাদেশ থেকে একটা জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনার আইডেন্টিটি, যে আপনি একজন বাংলাদেশের নাগরিক। এরকম আপনাকে ওই কোম্পানিকে বুঝাইতে হবে যে আপনি আমেরিকান নাগরিক। এর জন্য আপনাকে কি করতে হবে? একটা ফেক আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, একটা নকল পরিচয়পত্র তৈরি করতে হবে। এই নকল পরিচয়পত্রটা কিভাবে তৈরি করতে হবে, এটা পরবর্তী ক্লাসে দেখানো হবে। আজকে ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এই জন্য দেখানোর সময় হচ্ছে না। পরবর্তী ক্লাসে এই ভিপিএস আইপি এবং ফেক আইডেন্টিটি নিয়ে বিস্তারিত ক্লাস হবে। ভিপিএস আইপির বিষয়টা একটু ছোট্ট করে আমি বলি। ভিপিএস আইপি কি? ভিপিএস আইপি, ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এবং আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এখন এই দুটা জিনিস আমি বললাম যে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এটা সবাই হয়তো বা বুঝবে না। তো এটা বোঝানোর জন্য আপনাদের একটা উদাহরণ হিসেবে বলি। ধরেন আপনি কোথাও গেছেন, কোথাও আপনি এক জেলায় আপনার বাড়ি, অন্য জেলায় গেছেন, যাওয়ার পর আপনি ওইখানে একটা রুম ভাড়া নিয়ে থাকবেন বা কোনো একটা জায়গায় থাকতে হবে। তো আপনাকে ওইখানে আপনাকে কোনো কাজের জন্য গেছেন, ওখানে থাকতে হবে। তো কি করবেন? ধরেন রুম ভাড়া নিলেন, আপনি একটা ওইখানে রুম ভাড়া নিলেন একাই। একাই যখন একটা রুম ভাড়া নিবেন, তখন ওই রুমটা আপনার একারই হবে, একটা রুম আপনার একারই। ওই রুমে আপনি যা খুশি করতে পারবেন, লাউডলি গান শুনতে পারবেন, ওই রুমে ডান্স করতে পারবেন, বা যে কোনো কিছু আপনার যা মন চায় করতে পারবেন। আর ধরেন আপনি কি করলেন, একা রুম নিলেন না, আপনি নিলেন 2 জন বা 3 জন মিলে শেয়ারে নিলেন, যে আপনার আরো একজন আছে, তাদেরও রুম প্রয়োজন, এরকম শেয়ারিং এ নিলেন। তো শেয়ারিং এ নিলে হবে কি, ধরেন সে ঘুমাচ্ছে, আপনি জোরে লাউডলি গান শুনতেছেন, এই জিনিসটা তখন করতে পারবেন না। বা আরেকজন ধরেন অন্য একটা কাজ করতেছে, পড়াশোনা করতেছে বা যে কোনো একটা কাজ করতেছে, আপনি ওই সময় অন্য ধরনের কাজ করতেছেন, ধরেন লাউডলি গান শুনতেছেন বা বিরক্ত করতেছেন তাদের, সে বিরক্ত বোঝাচ্ছে, তখন এই জিনিসগুলো আপনি তখন করতে পারবেন না যখন শেয়ারিং এ নেবেন। ভিপিএস আইপির বিষয়টা হচ্ছে এরকম। ভিপিএসটা যখন আপনি নিবেন, আপনার কম্পিউটারে কানেক্ট করবেন। কেন কানেক্ট করবেন? আপনার কম্পিউটার থেকে তো বুঝাইতে হবে যে আমি আমেরিকায় আছি, আপনি আমেরিকায় আছেন, এইটা বোঝানোর জন্যই ভিপিএস আইপি আপনার কম্পিউটারে সেট আপ করতে হবে। তো ভিপিএসটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তো আপনাকে এক ভিপিএস এ একটা এমন একটা ডেডিকেটেড সার্ভার দেওয়া হবে, যার মাধ্যমে আপনি আমেরিকার একটা কম্পিউটার পেয়ে যাবেন। ধরেন আপনার ফোনে চালু করলেন বা কম্পিউটারে চালু করলেন, কম্পিউটারে চালু করলে আপনার পার্সোনাল যে উইন্ডোজটা আছে, এই কম্পিউটারটা আছে, এইটা বাদে আপনি আলাদা একটা কম্পিউটার পাচ্ছেন। এই কম্পিউটারটা হবে কি আমেরিকার কম্পিউটার, এটা বাংলাদেশি কম্পিউটার হবে না। তখন ওই কম্পিউটার থেকে যখন আপনি কাজটি করবেন, তখন ওই কোম্পানিগুলো, ওই সংস্থাগুলো, তারা বুঝতে পারবে যে না, এই লোকটা আমেরিকায় বসবাস করে। এবং আইপির বিষয়টা হচ্ছে, আইপি এটা একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, মানে আপনি ইন্টারনেটটা যে ব্যবহার করতেছেন, এটা ঠিকানা কোথায়, এইটা বোঝানোর জন্য আইপি ব্যবহার করা হয়। ধরেন আমি এখন বাংলাদেশে ঢাকাতে আছি, তো আমি চাচ্ছি বাংলাদেশ না, আমার ঠিকানা হবে পাকিস্তান। তখন আমাকে কি করতে হবে? পাকিস্তানের আইপি কানেক্ট করতে হবে আমার ফোনে বা কম্পিউটারে। আমি যদি পাকিস্তানের আইপি কানেক্ট করি, তাহলে আমি যেখানে ওই ইন্টারনেটের মাধ্যমে যে সার্ভিস গুলো প্রোভাইড করব, যারা দেখবে, তারা দেখবে যে না, আমি পাকিস্তান থেকে এই সার্ভিসটা প্রোভাইড করতেছি, পাকিস্তান থেকে আমি এই কাজগুলো করতেছি। জিনিসটা হলো এরকম। ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটা, এটা আপনাদেরকে আলাদা একটা ডেডিকেটেড সার্ভার দেওয়া হবে, আলাদা একটা কম্পিউটার দেওয়া হবে। কিন্তু আইপিটা যখন আপনি ব্যবহার করবেন, আইপিতে এরকম কোনো আলাদা কম্পিউটার বা আলাদা সার্ভার দেওয়া হবে না।
এটা আপনাদের ফোনে কিভাবে কাজ করবে বা কম্পিউটারে কিভাবে কাজ করবে। আপনার যে কম্পিউটারটা আছে আপনি ওই কম্পিউটারটাই ব্যবহার করবেন, শুধু ইন্টারনেটের যে ঠিকানাটা আছে ইন্টারনেট অ্যাড্রেস এইটা আপনার চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি ইন্টারনেট অ্যাড্রেস দেখার জন্য একটা সাইট আছে, এর আগের ক্লাসে হয়তো দেখানো হয়েছিল, হুয়ার.কম। যখন আপনি হুয়ার.কমে যাবেন তখন দেখা যাচ্ছে আপনি ওয়াইফাই বা মোবাইল ডাটা ব্যবহার করেন না কেন, হুয়ার.কমে গেলে দেখাবে যে বাংলাদেশ, লোকেশন দেখাবে বাংলাদেশ, আপনি বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যবহার করতেছেন। আর যখন আপনি আইপি কানেক্ট করবেন, ভাইয়া নেটের সমস্যা করতেছে, আপনার কথা কাইটা কাইটা আসতেছে, বোঝা যাচ্ছে না। বাকিদেরও কি এমন হচ্ছে? না না আমি না না ক্লিয়ার কাট ক্লিয়ার স্যার। শুনতে পাচ্ছি। তাহলে ভাইয়া আপনি যে বলছেন আপনার হয়তো বা নেটওয়ার্কের সমস্যা আছে, আপনি এইটা একটু চেক করেন। আচ্ছা কথা ক্লিয়ার, কন্টিনিউ করো। মিড টাইম আর মানে 15 মিনিট আছে, এই লেকচারটা শেষ করে পরে হচ্ছে আচ্ছা, আমি কোশ্চেন হবে। আমি শেষ করে দিচ্ছি, খুব দ্রুত শেষ করে দিচ্ছি। তো আর আইপির বিষয়টা হচ্ছে এরকম, আপনাদের ইন্টারনেটের লোকেশনটা চেঞ্জ হবে। আশা করি ভিপিএস আইপি বিষয়টা কি এটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আপনাদের ভিপিএস আইপি বা আপনাদের হচ্ছে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে একজন আমেরিকান নাগরিক হবেন, এগুলো আপনাদের পরবর্তী ক্লাসে বিস্তারিত দেখানো হবে। আর সবশেষে আজকের ক্লাসে যে কথাগুলো বললাম, সার্ভে কি, সার্ভে কেন করা হয়, সার্ভে কিভাবে করা হয়, সার্ভে করার উদ্দেশ্যটা কি, এই জিনিসগুলা বললাম। তারপর হচ্ছে আপনি কিভাবে কাজ শুরু করবেন, কাজ করতে কি কি লাগবে, আমরা যে ইনকামটা করব ইনকামটা আমাদের কে দিবে, কেন দিবে, কিভাবে দিবে, এই জিনিসগুলো সবগুলো আপনাদের আজকে জানানো হলো। তো আপনাদের আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু আপনাদের মতামত জানাবেন এই জিনিসগুলো আপনারা বুঝছেন কিনা। আপনাদের কোথাও যদি কোনো সমস্যা থাকে যে আমার এই জিনিসটা বুঝতে সমস্যা আছে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দিচ্ছি যে এই বিষয়টা কেন বুঝেন না। একটু বলেন, সবাই রেসপন্স করেন। আচ্ছা কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমার মতে আমার কোনো প্রশ্ন নাই, যেগুলো আপনি কথাবার্তা বললেন সুন্দরভাবে বুঝতে পারছি। মূল মূল বিষয়টা তো বুঝতে পারছেন যে সার্ভে কি, কিভাবে আমরা ইনকাম করব, কেন করা হয়, এগুলো তো বুঝছেন। হ্যাঁ, সার্ভে কিভাবে করা হয় এবং কিভাবে করব এই জিনিসগুলো আপাতত বুঝতে পারছি, আর এবং সামনে কিভাবে করব এর পরবর্তী ক্লাসে এটা বোঝা যাবে আর কি। যে আমি একটু সবার মতামত জানতে চাচ্ছি, যে শুধু ওই দুই একজন কথা বললে হবে না, সবাই একটু বলেন যে আপনাদের মতামত। আচ্ছা আমি একটু কথা বলি, হ্যাঁ। জি, বলেন। মাশাআল্লাহ অনেক সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ঠিক আছে, এত সুন্দরভাবে উপস্থাপন মনে হয় আমিও করতে পারতাম না নিজে। ঠিক আছে, খুব ভালো লাগলো। জি, ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। আমরা যারা ক্লাসটা করছি তারা একটু কথা বলবেন, তাদের মতামতটা একটু জানাবেন, আর ক্লাসে কোথাও কোনো সমস্যা আছে কিনা বুঝতে। যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তো সেহেতু আমি শেষ করতে পারি। শেষ করার আগে 1 মিনিট আরেকটু কথা বলি। আমাদের পরবর্তী ক্লাসে দেখানো হবে, পরবর্তী ক্লাস নিবে আমাদের শ্রদ্ধেয় মেন্টর স্বাধীন ভাই। এই ক্লাসে পরবর্তী ক্লাসে দেখানো হবে যে কিভাবে আপনারা আমেরিকান নাগরিক হবেন বা কিভাবে আইপিভিপিএস কানেক্ট করতে হয়, এবং যে আপনি যে কাজটা করবেন, সার্ভের কাজটা করবেন, হে ক্যাশ বা ওপিনিয়নেটস এ কাজটা করবেন, এই কাজ করার জন্য আপনার ফোন বা কম্পিউটারে কিভাবে ব্রাউজার সেট আপ করতে হবে, কাজটা অ্যাকাউন্ট করার পর কাজটা কিভাবে শুরু করবেন, কোন ওয়েতে করবেন, এই জিনিসগুলো সবকিছু বিস্তারিত পরবর্তী ক্লাসে দেখানো হবে। আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আর সর্বশেষ কথা, অনেকদিন পর ক্লাসে কথা বলতেছি এরকম 5-10 জন, 8-15-20 জনের সামনে। আমার কথা হয়তো বা অনেক ভুল হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো ভুল ত্রুটি হলে কেউ কিছু মনে করেন না। আমি এখানে শেষ করতেছি। স্বাধীন ভাই এখন কিছু বললে বলতে পারেন। আচ্ছা এই কিছুদিন আগে আমি হচ্ছিল গ্রুপের মধ্যে একটা জেনারেল ডকুমেন্ট দিছিলাম, এটা কি সবাই কালেক্ট করে রাখছি? কালেক্ট হ্যাঁ করে। ভাই, রাখছি রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, ওটা কি কি লেখা আছে না আছে ওটা ভালো করে দেখতে হবে। ওটা দেখে, ওটা না দেখলে কোনো কিছু বোঝা যাবে না।
সার্ভে করার সময় সবসময় ওই ডকুমেন্টটা কাজে লাগবে। এখানে আমি আরেকটু কথা বলি। স্বাধীন ভাই যে জেনারেল ডকুমেন্টটার কথা বললো, ওই জেনারেল ডকুমেন্টটাই হচ্ছে আপনি আপনার আমেরিকান নাগরিক হিসেবে একটা পরিচয়পত্র। আপনি একজন আমেরিকান নাগরিক হিসেবে কোন না জিনিসগুলো না, পছন্দ করেন। ওটা হচ্ছে হলো আমেরিকার নাগরিকের একটা ডেইলি অ্যাক্টিভিটিস। সে প্রত্যেকদিন কি করে না করে, সে কি ব্যবহার করে না করে, এটা ডেইলি অ্যাক্টিভিটিস। এগুলো লাগবে সার্ভে করার সময়। আচ্ছা, মেহেদী হাসান নীল কি যেন বলবে? না ভাই কিছু বলবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে হ্যান্ড রাইজ হয়েছিল তো। আজকে ক্লাসটা খুব ভালো ছিল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা অমিত ভাই। এভাবে এগিয়ে যাবো। হ্যাঁ, অমিত ভাই। আচ্ছা, জান্নাতুল ফেরদৌসী। জান্নাতুল ফেরদৌসী। জি 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 ভাই। আঙ্কেল বলেন। হ্যাঁ, তোমার কোনো কোথাও সমস্যা হয়েছে? বুঝতে পারছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ক্লাসটা অনেক সুন্দর বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটা কথা বলতে চাই সর্বশেষ। আমরা যে এই ক্লাসটা সবকিছু, আমি সবকিছু বাংলায় বলছি, হয়তো বা আমরা সবাই বাংলা ভাষী, এই জন্য আমরা এই ক্লাসটা বাংলায় নিছি। এই জিনিসগুলা যে আমরা যে প্রশ্নগুলা দেখাইলাম, যে জিনিসগুলো বললাম, এই সম্পূর্ণ প্রসেসটা ইংরেজিতে হবে। আমরা যেখানে কাজটা করব এখানে সম্পূর্ণ প্রসেসটা ইংরেজিতে হবে। এই জন্য আমাদের মোটামুটি একটু ইংরেজি জানতে হবে। সবাই একটু ইংরেজি জানার জন্য ইউটিউব বা বিভিন্ন কোর্স আছে, এগুলো একটু টুকটাক দেখবেন, যাতে মোটামুটি ইংরেজি জানতে পারেন। আর পরবর্তীতে ব্রাউজার যখন কাজ শুরু করবেন, শুরু করার পর স্বাধীন ভাই আরো বিস্তারিত জানাবে যে কিভাবে আপনারা এই উত্তরগুলা পাবেন, কোথা থেকে উত্তরগুলা কালেক্ট করবেন। এই জিনিসগুলো পরবর্তীতে দেখানো হবে, এইটা নিয়ে ভয় নেই। তবে একটু চেষ্টা করবেন যাতে একটু মোটামুটি ইংরেজি বুঝতে পারেন।